ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের মতামত জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ১১টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এখনও এনসিপি সহ ১৯টি দলের মতামত দেয়া বাকি। গত বুধবার জুলাই সনদের মতামত জমাদানের সময় আজ বিকেল ৩টা পর্যন্ত বাড়ায় ঐক্যমত্য কমিশন। এদিকে কমিশন চায় আগস্টের মধ্যে সনদ চূড়ান্ত করতে। এক্ষেত্রে সময় আছে ৬ কার্যদিবস। সমন্বিত খসড়ার উপর আজকের মধ্যে দলগুলো মতামত দেবে। এরপর সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে ঐক্যমত্য কমিশনের। এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ডাকসু নির্বাচনে ৪৬২ জনের প্রার্থিতা প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন ত্রুটির কারণে স্থগিত হয়েছে ৪৭ জনের আবেদন। বৃহস্পতিবার রাতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কর্মকর্তা। এদিকে নির্ধারিত সময়ে ভোট নিয়ে সংশয় জানিয়েছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। এবার রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত তারিখে নির্বাচন নিয়ে সংশয়ে তারা। আমরা মনে করছি বিগত যতগুলো ডাকসু হয়েছে তার থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এবারে ডাকসুটা হবে। আমরা দ্রুত চাই ডাকসুটা হোক, অবশ্যই এটা জাতীয় নির্বাচনের আগে। আমরা চাই না এটা পিছাক। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ডাকসু কমিশন বিশেষ পক্ষের হয়ে কাজ করছে বলে অভিযোগ তাদের। আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখি নাই। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় চাল আসলে ওনারা জিয়ে রাখতেছেন। পরে দুপুরে সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ছাত্রদল। তাদের দাবি, ভোটাভুটির মাধ্যমে প্যানেল নির্বাচন করেছে ছাত্রদল, যা ইতিহাসে বিরল। আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে এরপর বিকেলে প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। রাজনৈতিক দলের হাত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাঁচানোর লক্ষ্য তাদের। এই ক্যাম্পাসে ছাত্রদের হবে, এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না। তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। রাত ৯টায় প্রধান নির্বাচন কর্মকর্তা জানান, যাচাই বাছাই শেষে ৫০৯ জনের মধ্যে ৪৬২ জনের প্রার্থিতা বৈধ হয়েছে। ৪৬২ জন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। শনিবারের মধ্যে আপিল করতে পারবেন মনোনয়ন স্থগিত হওয়া ৪৭ জন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ৩ দিন সেনা মোতায়েন চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩৩ বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন, এ নিয়ে উৎসব মুখর ক্যাম্পাস। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ছাত্র সংসদের ২৫টি পদে ২৭৩ জন এবং হল সংসদের জন্য ৪৬৭ জন মনোনয়নপত্র জমা দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য প্রথম দিন সোমবার ফরম নেন ৮৭ জন, হল সংসদের জন্য মনোনয়নপত্র নেন ২৪১ জন। তবে বৃহস্পতিবার শেষ দিনে জমে ওঠে ক্যাম্পাস। এদিন মোট ৪৮৫ জন মনোনয়নপত্র কেনেন। এ নিয়ে ৩ দিনে ডাকসুর জন্য ২৯৯ এবং হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন ৫১৪ জন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট, প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। সেপ্টেম্বর শিক্ষার্থীরা ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নিশ্চিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সিনেট অধিবেশনে গিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কাজ করবেন। খুব ব্যাপক সাড়া পাচ্ছি, কেননা এই জুলাই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সবসময় সোচ্চার ছিলাম। এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসের যে পরিবেশ পরিস্থিতি খুব সুষ্ঠু পরিবেশ, এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই। এবং শিক্ষার্থীদের সন্তুষ্টি থাকলেও ঝুঁকি নিতে চায় না নির্বাচন কমিশন। নির্বাচনের আগে পরে ৩ দিন ক্যাম্পাসে সেনা সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে চায় তারা।
অবাধ, অংশগ্রহণমূলক এবং কোনো প্রকার পেশি শক্তির বলয়মূলক একটি নির্বাচন আমরা দেখতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে যেন আমাদের নিরাপত্তা যে বেষ্টনী আছে, বলয় আছে, সেটাকে সুদৃঢ় করতে ওনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থেকে আমাদেরকে যেন সহযোগিতা করে। তফসিল অনুযায়ী 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে। ভোটার রয়েছেন 11,919 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও অপেক্ষা নির্বাচনের তারিখ ঘোষণার। প্রশাসনের গড়িমসি নিয়ে অসন্তোষ বাড়ছে শিক্ষার্থীদের। তবে প্রশাসন বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের আশা তাদের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে 4 বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আমেজের বিপরীতে অনেকটাই স্থবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখনও তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচনী আবহ নেই এখানে। অথচ চাকসু নির্বাচনের দাবিতে 5 আগস্টের পর থেকেই সরব শিক্ষার্থীরা। প্রশাসন ও অংশীজনরাও ইতিবাচক নির্বাচন নিয়ে। চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। ক্যাম্পাসে বিদ্যমান নানা সমস্যা সমাধানে ছাত্র সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ছাত্র সংসদ যদি থাকতো আমরা আমাদের প্রবলেমগুলো ওইখানে দিতে পারতাম এবং এর সলিউশনটা খুব দ্রুত দিত, মানে দ্রুত হতো আর কি। কিন্তু আমাদের এটা তারিখটা এখনো হয় নাই। জাতীয় নির্বাচন খুব সন্নিকটে আসছে, তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হোক এবং সেপ্টেম্বরের জন্য চাকসু বাস্তবায়ন করা হোক। প্রশাসন বলছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন আয়োজন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে তৈরি করা হয়েছে গঠনতন্ত্র, যেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে সম্পাদকীয় পদ, কমানো হয়েছে সভাপতি পদে উপাচার্যের ক্ষমতা। কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই নীতিমালা কিন্তু প্রণয়ন করা হবে। আমরা কিন্তু সেটি করেছি, সেজন্য আমাদের কিছুদিন সময় লেগেছে। সবকিছু মিলে আমাদের নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আন্তরিকতার অভাব নেই। এদিকে তফসিল ঘোষণার পর থেকে ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত সব অংশীজনকে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। চাকসু নির্বাচন তো দীর্ঘদিন হয় না, এখানে সবারই আকর্ষণ থাকবে নিজের পোর্টফোলিও এনরিচ করার। আমাদের কোনো আপত্তি নেই ছাত্ররা যদি করে, আর ছাত্ররা যদি এটাকে নিয়ে মারামারি করে তাহলে তো আমরা কি করব আমরা জানি সেটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। এখন পর্যন্ত মাত্র 6 বার হয়েছে নির্বাচন। চাকসুতে সবশেষ ভোট হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফ্যাসিবাদ বিরোধী সহযোদ্ধাদের অনেকে বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অনেক দলের নিত্য নতুন শর্ত নির্বাচনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার আশঙ্কা, এভাবে গণতন্ত্র বাধাগ্রস্ত করলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পূজা উদযাপন ফ্রন্টের এই শুভেচ্ছা বিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, জনগণের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত হবে না। নির্বাচন বাধাগ্রস্ত হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা বেড়ে যাবে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন। এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব বিষয়ে ঐক্যমত্য হবে এমন নয়, তবে স্বৈরাচার ঠেকানো ঐক্যে ফাটল ধরানো যাবে না। এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ এদেশের জন্ম দিয়েছে, 24-এর গণ অভ্যুত্থান নতুন স্বপ্ন দেখিয়েছে, অথচ এখন 71-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে 71-কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে হিন্দু জনগোষ্ঠীর সমর্থন চান বিএনপি নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এআই এর অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, অপতথ্যের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। সিএসসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা জরুরি। নারী, যুব সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচন নিয়ে সচেতন করার কথাও বলেন তিনি। ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সম্মুখে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। কারণ মিথ্যা ভিডিও, ভুয়া বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। গোলামী মনোবৃত্তির নেতাদের কারণে কষ্টে পাওয়া স্বাধীন এই দেশে সবকিছু নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলেমরা। বৃহস্পতিবার কাকরাইলে আইডিএবি ভবনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় অতীতের ব্যর্থতা মুছে দিতে আলেম ওলামাদের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন বক্তারা। রাজধানীর কাকরাইলে আয়োজিত এ সেমিনারে অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ ও ওলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় পতিত সরকারের সময় গুম, খুন, অন্যায়, অত্যাচারের কথা তুলে ধরা হয়। কে কত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারবে সেই দেন দরবারটা হচ্ছে এই মুহূর্তে। এইটাই হচ্ছে আসলে সংস্কারটা। নির্বাচন, সংস্কার কিছুই তো আমরা পাইলাম না। আমাদেরকে যেন একটা মূলা ধরাই দেওয়া হয়েছে দিনের পর দিন। গণ অভ্যুত্থান পরবর্তীতে সংস্কারের নামে পাঠ্যপুস্তকে নীতিনৈতিকতা বর্জিত নানা অসঙ্গতি তুলে ধরে আক্ষেপ করেন বক্তারা। বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার, সেই পতিতাবৃত্তি, এইগুলিই মনে হয় সংস্কার। এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। মানে এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এটা একটা ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন। বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে, উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে। সেমিনারে দেশের উন্নয়ন ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আলেমদের ভূমিকার কথা তুলে ধরেন ওলামা জনতা ঐক্য পরিষদের সভাপতি। এ সময় অতীত নেতাদের গোলামির সংস্কৃতি দেশের গৌরবময় অর্জনকে নষ্ট করেছে বলে মন্তব্য করেন মুফতি কাজী ইব্রাহিম। অতীতের দীর্ঘদিনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে আমরা বিনাশ করতে চাই। আমরা নতুন সূর্য দেখাতে চাই এবং সেটা সম্মিলিত শক্তির মাধ্যমে। ওনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন সম্ভব না, উন্নয়ন সম্ভব না। বাংলাদেশ এক কদমে এগিয়ে যেতে পারবো না। বাংলাদেশ গোলামী মনোবৃত্তির মির্জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি, কোনো তাদবীরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি, কত চেষ্টায় জাতি মিলে করেছে। গোলামী মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেস্তে গেছে আমাদের। সেমিনারে হার না মানা এ জাতি আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়ে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার ভারতে অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির রাজনীতিবিদ আসাদ উদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে তিনি বলেন, সরকার সত্যিই অবৈধদের ফেরত পাঠাতে চাইলে এখনই শেখ হাসিনাকে পাঠানো উচিত। অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলা ভাষাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সে বিষয়ে ওয়াইসিকে প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে সরকারের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন। বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে গেলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করতে হবে। এ সময় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ওয়াইসি। বলেন, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন ভারতের। আসাদুদ্দিন ওয়াইসি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান। ডিপ্লোমা ডিগ্রিধারীরা 10ম গ্রেড পুরোপুরি অবৈধভাবে দখল করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলেছে বলে অভিযোগ বুয়েট শিক্ষার্থীদের। এ নিয়ে রাতে বুয়েট ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। বুয়েট শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কেবল মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, যা কোনোভাবে প্রকৌশলীর সমান হতে পারে না। তাদের বিসিএস পরীক্ষায় বসার যোগ্যতা নেই, কিন্তু তারা পরবর্তী সময়ে পদোন্নতি নিয়ে বিসিএস সমমান 9ম গ্রেডে যাচ্ছে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন দেশের প্রকৌশল খাতে সংস্কার করতে যোগ্যদের সুযোগ দিতে হবে। পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে যে 7 দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা অযৌক্তিক বলছেন বুয়েট শিক্ষার্থীরা। সিলেট থেকে এক বছরে প্রায় 2 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 1000 কোটি টাকার উপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র 8 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর প্রতিস্থাপন হলেও আগে সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশবাদীরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। কোম্পানিগঞ্জের সাদা পাথর কিংবা প্রকৃতিকন্যা জাফলং সিলেটের পর্যটকদের অন্যতম গন্তব্য। গত কয়েকদিনের বাধাহীন পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে এসব এলাকা। পুরনো পাথরের স্তূপ কিংবা সারি সারি সাদা পাথরের বিছানা যেন দূরের কোনো স্মৃতি। প্রায় 1 বছর ধরে চলছে পাথর লুটপাট। সম্প্রতি উদ্ধার করা কিছু পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পর্যটকরা। পাথরগুলো আবার উদ্ধার করে আবার এবড়োতেবড়োভাবে ফেলছে জায়গায়, সেক্ষেত্রে সৌন্দর্য কতটুকু ফিরে আসবে সেটিও একটা বোঝার বিষয় আছে। কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট থানায় 2টি মামলা হলেও সব আসামি অজ্ঞাত। প্রশাসনের ছত্রছায়ায় লুটের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মূল আসামিদের আড়ালে রেখে অভিযান চালালে কোনো ফল আসবে না বলছেন সচেতন মহল। প্রশাসনের যোগসাজশ এবং নীরবতা ছাড়া এই ধরনের কাজ সম্ভব ছিল না। এটার সাথে আমাদের রাজনীতিবিদরাও জড়িত ছিলেন, আমাদের প্রভাবশালী মহলের যারা লুটেরা শ্রেণী তারাও জড়িত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তারা যাদের কে তারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে তারা ভালো করেই চেনেন, কিন্তু তারা যেহেতু তাদের থেকে নানান ধরনের সুবিধা নিয়েছেন সে কারণে এই সমস্ত মানুষকে তারা সামনে আনছেন না। শুধু পাথর প্রতিস্থাপন নয়, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানান বিভাগীয় কমিশনার। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, রাঙ্গাপানি, বিছানাকান্দি ও লোভাছড়ায় গত 1 বছরে লুট হয়েছে 2 কোটি ঘনফুটেরও বেশি পাথর। গত কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে 8 লাখ ঘনফুট, যা লুট হওয়া পাথরের মাত্র 4%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, লুট হওয়া বাকি পাথরগুলো উদ্ধারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাথর লুটে অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে বলা হচ্ছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বিষয়ে? দেখুন, আসলে এই যে পাথর লুটপাটের যে ঘটনা, এই ঘটনা যখন সারা দেশ জুড়ে তোলপাড় হয় তখন কিন্তু আমরা দেখেছি যে দুদক একটিও পরিদর্শন করেছে সাদাপাথর এলাকায়, এবং দুদক তার পরিদর্শন শেষে তারা সম্প্রতি তাদের একটি প্রতিবেদন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সেসব গণমাধ্যমের সূত্র থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যে পাথর লুটপাটের ঘটনার ক্ষেত্রে স্থানীয় যারা রাজনীতিবিদ ছিলেন, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের জড়িত থাকার একটি বিষয় কিন্তু দুদকের সেই প্রতিবেদনে উঠে এসেছে, এবং সেখানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, পাশাপাশি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জামাতের 2জন নেতার নাম এসেছে, পাশাপাশি এনসিপিরও নেতাদের নাম এসেছে এই যে পাথর লুটপাট কাণ্ডে। পাশাপাশি আরেকটি বিষয় দুদকের সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এখানে কিন্তু যারা প্রশাসনের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে বিভাগীয় কমিশনার, পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন এবং যিনি সিলেটের জেলা প্রশাসকের হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের নামটিও কিন্তু এসেছে। এবং এক্ষেত্রে আসলে সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে সবাই কিন্তু এই মিলেমিশে পাথর লুটপাট কাণ্ডেই কিন্তু জড়িত ছিলেন, এবং তারা এভাবেই আসলে ঐকমত্যের ভিত্তিতে সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি কিন্তু তারা লুটে পুটে খেয়েছেন। এবং এক্ষেত্রে আসলে যারা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি কিংবা যারা পরিবেশবাদী যারা রয়েছেন তারা বলছেন এই যে চিহ্নিত মানুষ যারা রয়েছেন তাদেরকে অনেক ক্ষেত্রেই, বিশেষ করে সিলেটের ডিসিকে কিন্তু ওএসডি করা হয়েছে, এবং কোম্পানিগঞ্জের যিনি অভিযুক্ত ইউএনএ ছিলেন তাকে কিন্তু অন্য একটি উপজেলায় বদলি করা হয়েছে। তো তারা বলছেন যে আসলে এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা না, বরং তাদেরকে হচ্ছে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। তো এই দায় মুক্তিটা যেন না হয়, বরং তো তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো রয়েছে, শাস্তিমূলক ব্যবস্থাগুলো, সেগুলো যাতে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। এবং
রাজনৈতিক যে নেতাদের নাম এসেছে তাদের বিরুদ্ধেও যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং পাথর লুটপাটের পেছনে আরও যারা জড়িত তাদেরকেও যেন আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হয়। কিন্তু এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাট এই দুটি থানায় দুটি মামলা হয়েছে এবং দুটি মামলাতেই কিন্তু আসলে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে পরিবেশবাদীরা দাবি তুলেছেন যে এই যে পাথর খেকোড়া কিংবা বালু খেকোড়া তারা তো হচ্ছে একদম চিহ্নিত, কিন্তু এই চিহ্নিত অপরাধীদেরকে আসলে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হচ্ছে। কিন্তু এরপরেও আসলে দেখা যাচ্ছে যে কোম্পানিগঞ্জ থানার মামলায় মাত্র 11 জনকে আটক করা হয়েছে, গোয়েনঘাট থানায় এখন পর্যন্ত কাউকেই আটক করা যায়নি। তো সবকিছু মিলিয়ে আসলে যারা সচেতন নগরবাসী রয়েছেন তারা চাচ্ছেন যে পেছনের যারা কারিগর তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে এক্সপ্রেসওয়ে সিরাজদি খান উপজেলার নিমতলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল করে 4 জন শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। গুরুতর আহত 1 জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাইম সিদ্দিক জানান, হতাহতরা টাইলস মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। 2 দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সফরে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সই হবে। এছাড়া ঢাকা ইসলামাবাদ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং তথ্য ও সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা হবে। শনিবার দুপুরে ঢাকায় নামবেন ইসহাক দার। রোববার সকালে সোনারগাঁও হোটেলে বৈঠক হবে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর। ঢাকার আগ্রহ বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে। ইসলামাবাদ জোর দিচ্ছে জনগণের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে। 71-এর অমীমাংসিত ইস্যুও আলোচনায় থাকবে। গুরুত্ব পাবে সরাসরি বিমান চলাচল ও সমুদ্রপথে যোগাযোগ বাড়ানো। বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক ও 2 দেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ এবং দক্ষিণ কেরানীগঞ্জ প্রশাসন। অভিযানে প্রায় 1 একর জায়গায় থাকা অবৈধ স্থাপনা ও ডকইয়ার্ড গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের শ্যামপুরের আরেকটি বাংলো বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। গুড়িয়ে দেয়া হচ্ছে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ অংশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এই অবৈধ স্থাপনাগুলো। সীমানা পিলার থেকে 150 ফুটের ভেতরের এই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 3টি ডকইয়ার্ড ও 28টি আধা পাকা ঘরবাড়ি ও দোকান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর উচ্ছেদে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সীমানা পিলার অভ্যন্তরে যে কেউ কোনো স্থাপনা যদি করে তোলে আমরা সেটাকে ভেঙে দেব। আমাদের বিআইডব্লিউটির তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে আমাদের দখলদার যত শক্তিশালী হোক, যে কেউ হোক, তাদেরকে আমরা কোনো ছাড় দেব না। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অস্থায়ী কিছু যন্ত্রপাতি সহ সীমানার বাইরের কিছু স্থাপনাও ভাঙা হয়েছে। এই যে বডি সীমানার 10 ফুট ভিতরে থাকা অবস্থা আমার জিনিসটা ক্ষতি করলো। মেশিনটা আছে 10 লক্ষ টাকার মেশিনটা, ওদিক থেকে ভিতর থেকে টাইন না তারা ভাঙা ফেললো। এটা তো একটা পুরো অন্যায় করছে। সীমানা এটা যাচাই করে দেখেন আপনারা যে আমরা এটা সরকারি জায়গার ভিতরে আছি না বেসরকারির ভিতরে আছি। আর বিআইডব্লিউটিএর দাবি, নিয়ম অনুযায়ী সীমানা থেকেও 150 ফুটের ভেতরে স্থাপনা থাকায় তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। পোর্ট লিমিট হচ্ছে 150 ফিট। আমাদের কিন্তু এই সমস্ত যে সমস্ত অবৈধ ডকইয়ার্ড করেছে এগুলো কিন্তু অনেকগুলো ডকইয়ার্ড আছে, প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু লাইসেন্সের আওতায়। এগুলো কিন্তু কোনো লাইসেন্সের আওতায় নয়, গভর্নমেন্টের কোনো রয়্যালটি তারা দিচ্ছে না। সুতরাং সম্পূর্ণই তারা অবৈধভাবে তারা নির্মাণ করেছে এবং তাদেরকে আমাকে মাইকিং করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। তারা কিন্তু এই সমস্ত স্থাপনা কিন্তু সরিয়ে নেয়নি। এছাড়াও অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের শ্যামপুরের আরও একটি বাংলো বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের পদ্মা যমুনা নৌরুটে পণ্যবাহী নৌযান থেকে চ্যানেল চার্জের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এছাড়া সীমানার বাইরের নৌযান থেকেও চার্জ নিচ্ছে তারা, অভিযোগ চালকদের। মামলার ভয় দেখিয়ে নৌফাঁড়ির পুলিশও নৌযান থেকে চাঁদাবাজি করে বলছেন তারা। এ বিষয়ে লিখিত অভিযোগের পরেও
কোনো ব্যবস্থা না নেয় পণ্যবাহী নৌযান চলাচল বন্ধের হুমকি শ্রমিকদের। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কুষ্টিয়ার পাকশি পর্যন্ত পদ্মার নৌরুটে পণ্যবাহী নৌযান থেকে চ্যানেল চার্জ আদায় করে গ্রুপন প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চালকদের অভিযোগ, নির্দিষ্ট সীমানার বাইরে গিয়েও নৌ শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করে ঠিকাদারের লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে করা হয় মারধর। ওনাদের চাহিদা অনুযায়ী না দিলে ওনারা আমাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করে। 25-30 জন লোক থাকে, লাঠি চোটা নিয়ে ওঠে, কাউরে আঘাত করে। এগো নির্যাতনে আমরা জাহাজ চালাইতে আমাকে খুব কষ্ট হয়ে যায়। শুধু ঠিকাদার নয়, মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাটুরিয়া নৌফাঁড়ির পুলিশের বিরুদ্ধেও। সম্প্রতি নৌফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কাজ হয়নি বলছেন নৌযান শ্রমিকরা। এটা আন্তর্জাতিক রুট, এই রুটে যখন তারা এই মাসুল নিতে আসে তখন এটা একটা চাঁদাবাজির আওতায় পড়ে। বিগত 1 বছর জানিয়ে আসতেছি প্রশাসন এবং পুলিশকে। তবে সীমানার বাইরে গিয়ে চ্যানেল চার্জ আদায়ের অভিযোগ সত্য নয় দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। একইভাবে নৌ পুলিশের চাঁদাবাজির অভিযোগ নাকচ করলেন কর্মকর্তা। যে চার্জটা ওইটা নেওয়ার চেষ্টা করতেছি ভাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর প্রশাসন থাকে বিডব্লিউটি এর সবসময় কোস্টগার্ড তারা সবসময় থাকে। কোথাও যদি এই ধরনের থাকে আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে পারেন, আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা বা আমাদের তো বিভাগীয় ব্যবস্থা আছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে নৌ ও থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে, জানালেন ইউএনও। এই বিষয়ে পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশ দুইজনকে আমরা ব্যবস্থা নিতে বলেছি। তারা প্রয়োজনে চাঁদাবাজির মামলা যাদের কাছ থেকে নিচ্ছে তারা যদি চাঁদাবাজির মামলা দেয় আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। পদ্মা যমুনার নৌ রুটে প্রতিদিন 3 শতাধিক বাল্কহেড ছাড়াও বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান চলাচল করে। চাঁদাবাজি বন্ধেই ব্যবস্থা নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য নৌযান বন্ধ রাখার হুমকি শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 4 দশক ধরে যশোরের ভবদহে জলাবদ্ধতার কারণে হুমকির মুখে ফসলের ক্ষেত। এবছর বৃষ্টি বেশি হওয়ায় 14,000 হেক্টর জমির আমন ধান ক্ষতির মুখে। প্রায় 400 কোটি টাকা লোকসান হতে পারে কৃষকের। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় আবাদযোগ্য জমির পরিমাণ কমে গেছে বলে অভিযোগ কৃষকদের। আর জলাবদ্ধতা নিরসনে নদী খাল খননের প্রকল্প চলমান আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বছর জুড়ে পানির সঙ্গে সংগ্রাম করতে হয় ভবদহের প্রায় 5 লাখ মানুষের। সেচের মাধ্যমে পানি সরিয়ে আবাদযোগ্য করে তোলা হয়েছিল 28,000 হেক্টর জমি। তবে এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে। প্লাবিত হয়েছে ভবদহ অঞ্চলের 52টি বিল। বৃষ্টি অব্যাহত থাকায় প্রতিনিয়ত বাড়ছে পানি। কৃষকদের শঙ্কা, এতে ক্ষতির মুখে পড়বে আমন ধান, ফলন কমে যাবে প্রায় 83,000 মেট্রিক টন। এর তো আপনার বিলের আবাদি জমিতে এখানে জলাবদ্ধতার কোনো কারণ নাই। কারণ তো আপনার ভরে আপনার দিয়ে পানি চলে যাবে, কিন্তু ওই জায়গায় যদি প্রয়োজনীয় নিষ্কাশন না হয় তাহলে জলাবদ্ধতা হবেই। বছর ধরে আমাকে টোটালি দান হয় না, আর এই গের বেরিয়ে হয়ে গেছে, জল ঠিক মতো পারে না। কৃষকরা বলছেন এই বছর বর্ষা মৌসুম শুরুর আগে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপসারণ ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে কমে গেছে আবাদযোগ্য জমি। 2 বছর মার গেছে, এর আগে কিছু ধান হয়ে গেছে, 2-3 বছর পর পর ভালো ধান হয়ে গেছে। বিল মাঠের পানি অপসারণ সম্ভব হলে স্বল্পমেয়াদী ও পানি সহিংস জাতের ধান রোপণের পরামর্শ কৃষি বিভাগের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে সমস্যা নিরসনে সেনাবাহিনীর একটি প্রকল্প চলমান আছে। সুইচ গেটগুলো খুলে দেবে এবং শেষ কাজ পানি অপসারণের জন্য যে ড্রেনেজ সিস্টেমটা সেটা উন্নত করবে এবং কৃষকদের পাশে আমরা থেকে এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমাদের অতিবৃষ্টির কারণে আমি মনে করি যে কৃষি জমি অনাবাদি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সমন্বিত উদ্যোগ নিয়েছি, আশা করতেছি যে আমডাঙ্গা খাল সংস্কার, নদী পুনঃখনন, অভ্যন্তরীণ নিষ্কাশন, খাল পুনঃখনন এবং রেগুলেটর মেরামত হলে মানুষের এই কষ্টটা আর থাকবে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 1,40,800 হেক্টর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে তা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে বকশীগঞ্জে ভারতের সীমান্ত ঘেঁষা 5টি গ্রামে ছড়িয়ে পড়েছে বন্য হাতির আতঙ্ক। খাবারের সন্ধানে প্রতিদিন লোকালয়ে ঢুকে পড়ছে অন্তত 30টি হাতি, নষ্ট করছে ফসলের ক্ষেত। হাতির তাণ্ডব থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় সমাধান ও সহায়তার আশ্বাস প্রশাসনের।
জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসছে বন্য হাতির পাল। পায়ে মারিয়ে তছনছ করছে বিস্তীর্ণ ফসলি জমি। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে উপজেলার কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে অন্তত ৩০টি হাতি। দিনের বেলায় কম দেখা গেলেও বিকেলের পর থেকে শুরু হয় তাণ্ডব। হাতির আক্রমণ থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। ধান ক্ষেত খাইছে, এর মধ্যে টাল টুল খাইছে, আর বাড়ি ঘরের এদিক যাওয়ার করছিল। ভারত থেকে পাঠায়, এই গেট খুলে দিয়ে ওরা দূরে জায়গায় আবার হাতি আলে পরে গেট মেরে দেয়। আক্রমণ করে বাড়ি ঘর, কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। মনে করেন যে 16-17 দিন দণ্ডেই, মনে করেন যে 5 দিন এই গ্রামও, 5 দিন এই পাড়া। এর আগেও হাতির তাণ্ডবে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অনেকে। মাঝখানে কয়েক বছর বিরতি থাকলেও আবারও নতুন করে হাতির আতঙ্কে চাষাবাদ নিয়ে বিপাকে স্থানীয়রা। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও স্থায়ী সমাধান খোঁজার আশ্বাস প্রশাসনের। আকুল আবেদন প্রশাসনের কাছে, এই হাতিটা যেন যে কোনো সরঞ্জাম দিয়ে যেন এই হাতিটা প্রতিহত করা যায়। আমাদের এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি স্থায়ী সমাধানে আশা করি, তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেটারাল নেগোসিয়েশনে যেতে হবে। যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়। হাতির আক্রমণে 2019 সালে জেলায় 3 জনের মৃত্যু হয়। লোকালয়ে হাতির তাণ্ডব থামাতে না পারলে এবারও প্রাণহানি ও ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানবো আজকের বাজারের পরিস্থিতি। রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজারে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী হাসান রিটন। শুরুতে যাচ্ছি মোহাম্মদপুর কাঁচা বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সব ধরনের পণ্যের দাম কেমন, আর কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? জি, আসলে কোনো পণ্যের দাম আসলে কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। বিশেষ করে কাঁচা বাজার যে বাড়তি দামটা আমরা দেখেছি, সেই বাড়তি দাম কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে সব ধরনের সবজির মধ্যে আমরা দেখেছি গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেড়েছে। অর্থাৎ গত সপ্তাহে যে সবজি 80 টাকার নিচে পাওয়া যেত না, সেই সবজি আজকে আসলে 90-100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বেগুনের দাম আসলে 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এবং কোনো সবজি আসলে, অর্থাৎ গ্রীষ্মের যে সবজিগুলো রয়েছে, ঢেঁড়স, পটল, লাউ, বরবটি, এসব কোনো সবজি আসলে 100 টাকার নিচে মেলা আসলে দায় হয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি পেঁয়াজ গত সপ্তাহে 75 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ আসলে আজকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি যেটি আছে, সেই মুরগি আসলে 180 টাকায় বিক্রি হচ্ছে। এবং পাকিস্তানি কক যেটি আছে, অর্থাৎ সোনালী মুরগি, সেটি আসলে 300 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বাজার ঘুরে যেটা দেখছি যে প্রত্যেকটা কাঁচা বাজার সহ অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, সেগুলোর আসলে দাম এখনো বাড়তি রয়েছে। অর্থাৎ এই যে দামের ঘোড়া যে ছুটছে, লাগাম আসলে কেউ টানতে পারছেন না। আমরা বেশ কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু নিয়মিত সরকারের বাজার তদারকি থাকছে না, এ কারণেই আসলে দামটার আসলে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এদিকে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু এটি বৃষ্টির মৌসুম এবং প্রায় বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির কারণে যেহেতু কাঁচা সবজি এটি নষ্ট হয়ে যাচ্ছে এবং সরবরাহের মধ্যে এক ধরনের বাধার সৃষ্টি হচ্ছে, এ কারণেই মূলত আসলে কাঁচা বাজারের দাম বাড়ছে। তবে ক্রেতারা আসলে এই অভিযোগটি মানতে তারা একেবারেই নারাজ। তারা কোনোভাবেই আসলে এটিকে এই বাজার বাড়তি দামের কারণ হিসেবে মনে করছেন না। তারা বলছেন যে নিয়মিত তদারকি না থাকার কারণেই মূলত এই বাজারের দরগুলো বাড়ছে, এবং এটি আসলে কি আর কতদূর যাবে এটাই আসলে তারা এখন অপেক্ষা করছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের জীবন ধারণ করা, অর্থাৎ নিত্যপণ্যের চাহিদা মেটানো আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ। মেহেদী, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী হাসান রিটন। আমরা রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। চট্টগ্রামের বাজারের চিত্র কেমন দেখছেন? সেখানে মুরগি এবং ডিমের দাম কেমন এবং সবজির দামের পার্থক্য কেমন দেখছেন?
দেখুন মুরগির দামের কথা যদি বলি তাহলে আমরা দেখব যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ আসলে মুরগির দাম কিছুটা কম রয়েছে, তবে যেটি বাড়তি ক্রমশ বাড়ছে সেটি হচ্ছে সবজি। আমরা গত সপ্তাহ দেখেছিলাম 100 টাকার মধ্যে 80 টাকা 100 টাকার মধ্যে বেশিরভাগ সবজি মিলছিল, কিন্তু আমরা দেখছি আজকে এসে সেই 110 টাকার সবজি এই সপ্তাহ আসলে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সময় যত গড়াচ্ছে ততই আসলে প্রতিটি সবজির দাম বাড়ছে। এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা গত কয়েক সপ্তাহ ধরে যে অজুহাতটি দিয়ে আসেন সেটি এই সপ্তাহ আসলে বলবৎ রেখেছেন। সেটি হচ্ছে দেশের নানা জায়গায় বন্যা হয়েছে এবং বন্যার কারণে আসলে যে সমস্ত জায়গা থেকে মূলত চট্টগ্রামে সবজিগুলো আসে সেগুলো সে সমস্ত জায়গায় ব্যাপক ফসলি জমি বন্যার কবলে পড়েছে এবং সে কারণে সেখান থেকে আসলে ঠিক যে পরিমাণ সবজি চট্টগ্রামে আসার কথা ছিল সেটি আসছে না, ফলে দাম বাড়তি। এই মুহূর্তে বাজারে যে সমস্ত সবজি আমরা দেখছি এগুলো আসলে বেশিরভাগই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং চট্টগ্রামে যে পরিমাণ সবজির দরকার তার তুলনায় আসলে সরবরাহ খুব কম এবং সেই কারণে চলতি সপ্তাহেও সবজির দাম বাড়তি বলে আসলে বিক্রেতারা বলছেন এবং তারা বলছেন যদি এই বৃষ্টিটা কোনোভাবে থেমে যায় তাহলে হয়তো আবার নতুন করে ফসল হবে এবং সেই ক্ষেত্রে ফসলের যে সবজির দাম সেগুলো কমে আসবে। আমরা একটু বলতে চাই যে গত সপ্তাহের তুলনায় আসলে দেশি ব্রয়লার এবং সোনালী মুরগি তিনটি মুরগির দামে যদি আমরা একটু তারতম্য করতে চাই তাহলে আমরা দেখব গত সপ্তাহে 580 টাকা বিক্রি হওয়া যে দেশি মুরগি সেইটি অন্তত 30 টাকা কমে এই সপ্তাহ 550 টাকা বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি গত সপ্তাহে যদি 360 টাকা বিক্রি হয়েছিল সেটি 20 টাকা কমে 340 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি 10 টাকা বেড়েছে। আমরা দেখেছি গত সপ্তাহে 150 থেকে 160 টাকা যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল সেটি এই সপ্তাহে এসে 10 টাকা কিংবা 20 টাকা বেড়ে 160-70 টাকা বাড়ছে। তো এখানে এটা হচ্ছে বিক্রেতাদের ভাষ্য। ক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তে পারে সেটি তারাও মানেন, কিন্তু অস্বাভাবিক গতিতে যেটি বাড়ছে সেটিকে আসলে অসাধু সিন্ডিকেটের কারসাজি বলে তারা মনে করছে এবং এই ক্ষেত্রে তারা চান যে খুব দ্রুত সময়ের মধ্যে বাজার তদারকি শুরু করা হোক, যত আগামী দিনগুলোতে সবজি কিনে খাওয়ার মতো সামর্থ্য কারো থাকবে না এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এখন থেকেই লাগাম টানার দাবি জানাচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের একটি বড় অংশ। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।